নমস্কার বন্ধুরা, আজ আমার রহস্য গল্পের রহস্যভেদী হলেন কর্নেল নীলাদ্রি সরকার, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমার গল্পটি আমি সংগ্রহ করেছি 15 নম্বর কর্নেল সমগ্র বই থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, আড়ালে মৃত্যুর ফাঁদ। আজ থাকলো দ্বিতীয় পর্ব। ততক্ষণে ষষ্ঠীর খাওয়া হয়ে গিয়েছিল এবং সে নিশ্চয়ই ওত পেতে ভিতরের ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়েছিল। ষষ্ঠীর এই একটা ব্যাপার লক্ষ্য করেছি, লালবাজারের ডিটেকটিভ পুলিশ, তার ভাষায় টিকটিকি বাবু, তাদের কাকেও কর্নেলের কাছে আসতে দেখলে সে আড়াল থেকে কান পেতে শোনে। একদিন আমি তাকে হাতে নাতে ধরে ফেলায় সে আমাকে চুপি চুপি জানিয়েছিল, পুলিশদের টিকটিকি বাবুরা হালদার মশাইয়ের চেয়ে সাংঘাতিক। এখানে বলা দরকার, হালদার মশাইকে সে আড়ালে টিকটিকি বাবু বলে থাকে। যাই হোক, লালবাজারে খুব চেনা টিকটিকি বাবুর জন্য ষষ্ঠী খুব শিগগির কফি নিয়ে এলো। তারপর সন্দেহাকুল চোখে নরেশবাবুকে দেখার পর ভেতরে চলে গেল। নরেশবাবু চুপচাপ কফি খেতে থাকলেন। ইতিমধ্যে কর্নেল উঠে ভেতরে গেলেন এবং একটু পরেই ফিরে এলেন। ইজি চেয়ারে বসে তিনি বললেন, চিঠিটা দিচ্ছি, তার আগে আর একবার এটা আমি পরীক্ষা করে নিই। বলে তিনি টেবিল ল্যাম্পের আলো জ্বেলে দিলেন। তারপর আতস কাঁচ বের করে চিঠিটার ওপর রেখে যেন কি পরীক্ষা শুরু করলেন। চিঠিটা আমি পড়েছিলাম। পড়ার পর কেন কে জানে আমার মনে হয়েছিল, নিরুদ্দিষ্ট হয়ে যাবার আগে এভাবে কেউ কোনো কারণ না দেখিয়ে তাড়াহুড়ো করে কি কোনো চিঠি লেখে? তাছাড়া চিঠিটার ভাষাও যেন কেমন বানানো। কর্নেল প্রায় দীর্ঘ 10 মিনিট ধরে চিঠিটা পরীক্ষা করার পর নরেশবাবুর হাতে দিলেন। ততক্ষণে নরেশবাবুর কফি পান শেষ হয়েছে এবং তিনি উদ্গ্রীব হয়ে চিঠিটা পাওয়ার জন্য অপেক্ষা করছেন। কর্নেল তাকে চিঠিটা দিলেও তিনি বেশ সময় নিয়ে সেটা পড়লেন। তারপর একটু হেসে বললেন, কর্নেল সাহেব, এই যাবৎ অনেক চিঠি লিখে রেখে যাওয়া নিখোঁজ লোকের কেস আমাদের ডিল করতে হয়েছে। সেই সব চিঠির সঙ্গে এটার একটা প্রচন্ড পার্থক্য আছে। আপনি কি বলেন? কর্নেল মুচকি হেসে বললেন, আপনি ঠিকই ধরেছেন। এ যেন হঠাৎ দুম করে সিদ্ধান্ত নেওয়া এবং চিঠি লিখে রেখে চুপি চুপি কেটে পড়া। নরেশবাবু বললেন, তা ঠিকই, কিন্তু মানুষ নির্দিষ্ট হয়ে যাবার একমাত্র কারণ প্রচন্ড কোনো ঘটনায় মনে আঘাত পাওয়া এবং সেটা নিজের সংসারের প্রতি, বিশেষ করে কোনো আপনজনের প্রতি অভিমান জাত। এই চিঠিটা পড়ে আমার মনে হলো, রতিনবাবু যে কোনো কারণেই হোক সাময়িকভাবে কারো হাত থেকে আত্মরক্ষার জন্য চিঠিটা লিখে রেখে গা ঢাকা দিয়েছেন। কর্নেল বললেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল গা ঢাকা দিতে তিনি গঙ্গার ধারে গিয়েছিলেন এবং অজ্ঞাত আততায়ীরা তাকে বাঁচতে দেয়নি। তারা যেন তককে তককে ছিল। নরেশবাবু সায় দিয়ে বললেন, আপনার ধারণা ঠিক বলেই মনে হচ্ছে। সত্যি সত্যি যারা কোনো কারণে নির্দিষ্ট হতে চান তাদের লেখা চিঠিতে অনেক সেন্টিমেন্টাল কথাবার্তা থাকে, ভাষাও হয় বেশ গুরু গম্ভীর। কথাটা বলে নরেশবাবু হেসে উঠলেন। কর্নেল বললেন, আমার কিছু বলা উচিত নয়, তবু একটা কথা আপনাকে বলতে চাই। আপনি ব্রতিনবাবুর স্ত্রী রমা দেবীকে এখনই গিয়ে জেরা করুন।
আজ সকালে যতক্ষণ পর্যন্ত রমাদেবী তার স্বামীকে বাড়িতে দেখেছেন, তখন নিশ্চয়ই তিনি তার স্বামীর হাবভাব লক্ষ্য করেছেন। তাছাড়া কেউ সে সময়ে তার কাছে এসেছিল কিনা এটা জেনে নেবেন। এমনকি কেউ যদি তার স্বামীকে আজ সকাল 9টার মধ্যে টেলিফোন করে থাকে এবং রমাদেবী সেই সময় যদি কাছাকাছি থেকে থাকেন, তাহলে টেলিফোনে ব্রতিনবাবু কি বলছিলেন এবং তার হাবভাব কেমন ছিল, রমাদেবী সেটা লক্ষ্য করছিলেন কিনা তাও জেনে নেবেন। আমি বললুম, আচ্ছা কর্নেল, একটা ব্যাপার আমার খুব অদ্ভুত মনে হচ্ছে। কর্নেল জিজ্ঞেস করলেন, বলো জয়ন্ত। বললুম, স্বামী চিঠি লিখে রেখে নিখোঁজ হয়ে গেছেন, সেই সময় তার স্বামীর বন্ধু বিজয়েন্দ্র বাবু সেখানে গেছেন। রমাদেবী তখন চিঠিটা, বিশেষ করে এরকম একটা চিঠি, কেনই বা বিজয়েন্দ্র বাবুর হাতে তুলে দিয়েছিলেন? আমার মনে হচ্ছে এটা অস্বাভাবিক। কর্নেল বললেন, স্বাভাবিক না অস্বাভাবিক সেটা নির্ভর করছে রমাদেবীর ব্যক্তিত্বের উপর। এমন তো হতেই পারে স্বামীর ঘনিষ্ঠ বন্ধুকে দেখে তিনি এত বিচলিত হয়ে উঠেছিলেন, সে তার হাতেই চিঠিটা দিয়েই আসলে তার স্বামীকে খুঁজে বের করার দায়িত্ব তাকেই দিতে চেয়েছিলেন। আমি চুপ করে গেলুম, কারণ ওই দুর্বল এবং বিচলিত মানসিক অবস্থায় এমনটা কোনো মহিলা করতেই পারেন। নরেশবাবু চিঠিটা ভাঁজ করে বললেন, এবার একটা প্রশ্ন কর্নেল সাহেব, বিজয়েন্দ্র বাবু কি তার নিখোঁজ বন্ধুকে খুঁজে বের করার জন্য আপনার সাহায্য চাইতে এসেছিলেন? কর্নেল বললেন, হ্যাঁ, তাছাড়া আপনিই তো বলছিলেন বিজয়েন্দ্র বাবু আপনাকে সব কথা খুলে বলেছেন। নরেশবাবু উঠে দাঁড়িয়ে বললেন, বিজয়েন্দ্র বাবু আমাকে আর একটা কথা বলেছেন, সেটা আপনি আমাকে বললেন না। কর্নেল সহাস্যে বললেন, টাকা কড়ির কথা তো? নরেশবাবু বললেন, হ্যাঁ, ব্রতিন বাবুকে নাকি ফিল্ম করার জন্য বিজয়েন্দ্র বাবু 11 লাখ টাকা ধার দিয়েছেন। কাজেই ব্রতিন বাবু হত্যাকাণ্ডের ফলে তার অতগুলো টাকা আর ফেরত পাবার সম্ভাবনা নেই। কাজেই তিনি আমাকে তার টাকা ফেরত পাবার ব্যাপারে অনুরোধ করেছেন, যেন আমরা ব্রতিন বাবুর বাড়ি সার্চ করলেই তার দেওয়া টাকা উদ্ধার করতে পারব। যাই হোক, আপাতত চলি। রমাদেবীর কাছেই এই চিঠি নিয়ে যাচ্ছি, দেখা যাক কিছু সূত্র পাই কিনা। কর্নেল বললেন, একটা অনুরোধ নরেশবাবু, ওই চিঠিটার একটা জেরক্স কপি বিশ্বস্ত কারো হাতে আমাকে যেন অবশ্যই পাঠিয়ে দেবেন। অবশ্যই দেব, বলে তিনি দ্রুত বেরিয়ে গেলেন। কর্নেল ঘড়ি দেখে বললেন, প্রায় 3:30 বাজে, এবার কফি খাওয়া যেতে পারে। আমি বললুম, ভাত ঘুমের পর আমার চা খাওয়া অভ্যেস। ভাত ঘুম না হলেও এখন কফি আমার ধাতে সইবে না। অতএব আপনি কফি খান, আমার জন্য চা হোক। কর্নেল হাঁক দিলেন, ষষ্ঠী। আমার ধারণা যে সত্যি, তার প্রমাণ হিসেবে ভিতরের দরজার পর্দার ফাঁকে ঠিক তখনই ষষ্ঠীর মুখ দেখা গেল। আমি তাকে বললুম, ষষ্ঠী, তুমি নিশ্চয়ই শুনতে পেয়েছো আমি চা খাবো। ষষ্ঠী নিঃশব্দে অদৃশ্য হয়ে গেল। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে তার প্রশস্ত টাকে হাত বুলোতে থাকলেন। বুঝতে পারলুম আমার বৃদ্ধ বন্ধু তার মাথার ঘিলুকে চাঙ্গা করছে। ষষ্ঠী তার বাবা মশাইয়ের জন্য 1 পেয়ালা কফি এবং আমার জন্য 1 পেয়ালা চা দিয়ে গেল। তারপরেই টেলিফোন বেজে উঠল। কর্নেল হাত বাড়িয়ে রিসিভার তুলে সাড়া দিলেন। তারপর বললেন, হ্যালো, বলুন হালদার মশাই। বাহ, তাহলে তো আপনি কাজের কাজ করেছেন। শিগগির চলে আসুন, ষষ্ঠী আপনার জন্য স্পেশাল কফি নিয়ে অপেক্ষা করছে। রাখছি। কর্নেল রিসিভার রাখার পর আমি জিজ্ঞেস করলাম, হালদার মশাইকে বনশ্রী রায়ের খবর জানতে পাঠিয়েছিলেন? আপনার কথা শুনে বোঝা গেল গোয়েন্দা প্রবর সাকসেসফুল। কর্নেল আমার কথার উত্তর না দিয়ে হাঁক দিলেন, ষষ্ঠী, মিনিট 15-20 মধ্যেই তো টিকটিকি বাবু এসে যাচ্ছেন, তার জন্য স্পেশাল কফি তৈরি করে রাখবি। আমি বললুম, বনশ্রী রায়ের বাড়ির ঠিকানা এখন আমি জানি না। আপনার কথা শুনে মনে হচ্ছে হালদার মশাই ট্যাক্সিতে চেপেই আসছেন।
এতে 15-20 মিনিট সময় লাগা মানে বনশ্রীর বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। কর্নেল বললেন, বনশ্রী থাকে ল্যান্সডাউন রোড, এখন যেটার নাম হয়েছে শরৎ বোস রোড। তবে সে সদর রাস্তায় থাকে না, একটু ভেতরের দিকে থাকে। ওই পাড়াটা কিন্তু অতি বড় লোকের পাড়া নয়। বললাম, বরাবর দেখে আসছি কলকাতা শহরটা যেন আপনার নখদর্পণে। আমার ধারণা আপনি আগের জন্মে পোস্টম্যানের চাকরি করতেন। কর্নেল আমার কথা শুনে তার বিখ্যাত অট্টহাসি হাসলেন। তারপর বললেন, ওই পাড়ায় একবার আমাকে একটা কাজের সূত্রে যেতে হয়েছিল, কোনো রহস্য সূত্র খুঁজতে নয়। ও পাড়ায় সতীশচন্দ্র লোধ নামে এক ভদ্রলোক ছিলেন। সোনারপুরে তার নার্সারি ছিল। আমাকে তিনি বিরল প্রজাতির কয়েকটা ক্যাকটাস আনিয়ে দিয়েছিলেন। এখন তিনি বেঁচে নেই, তবে তার ছেলেরা নার্সারির উন্নতি করছে। এরপর কর্নেল তার অভ্যাস মতো সেই বিরল প্রজাতির ক্যাকটাস নিয়ে বক্তৃতা শুরু করলেন। ভাগ্যিস কিছুক্ষণের মধ্যেই ডোরবেল বাজলো এবং প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই সবেগে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। তিনি সোফায় বসেই বললেন, কি ধকল না আমারে সামলাইতে হইল। তবে কথা পরে, আগে কফি খান। ষষ্ঠী তার আগের এক পেয়ালা কফি এনে দাঁড়িয়েছিল। সে যে সকৌতুকে টিকটিকি বাবুকে দেখছিল তা আমি লক্ষ্য করেছিলাম। হালদার মশাই সামনে সেন্টার টেবিলে কফির পেয়ালা প্লেট রেখে সে চলে গেল। স্পেশাল কফি বলতে হালদার মশাইয়ের পেয়ালায় দুধের পরিমাণ একটু বেশি থাকে। কর্নেল যে কফি খান তা নাকি হালদার মশাইয়ের ভাষায় তিতা লাগে। হালদার মশাই অভ্যাস মতো ফু দিতে দিতে কফি খাচ্ছিলেন। কর্নেল চুপচাপ চুরুট টানছিলেন। আমি হালদার মশাইয়ের মুখে বনশ্রীর খবর শোনার জন্য উদ্গ্রীব হয়ে তার দিকে তাকিয়েছিল। তিনি তাড়িয়ে তাড়িয়ে কফি শেষ করার পর প্যান্টের পকেট থেকে নস্যির কৌটো বের করলেন এবং একটি নস্যি নাকে গুঁজে নোংরা রুমালে নাক মুছলেন। তারপর বললেন, বনশ্রী রায়ের বাড়ির খোঁজ করতেই এক পানওয়ালা আমারে জিগাইল আমি ফিল্ম কোম্পানির লোক কিনা। তারে কইছিলাম, হ, আমি স্টুডিও থেকে আইতেছি। বাড়িটা পানওয়ালার দোকানের পাশেই। বনেদি বাড়িটা দোতলা। একটা গেট আছে, গেটের উপর লাল লাল ফুল আর ভিতরে ছোট্ট একটা উঠান। উঠানের দুই পাশে ফুলের গাছ। আমি গেটের রেলিং এ মুখ ঠেকাইয়া আছি, এমন সময় ভিতর থেকে একটা সন্ডা মার্কার লোক আইয়া কইল, কাকে চান? আমি কইলাম, টালিগঞ্জের জয়শ্রী সিনে স্টুডিও থেকে আইতাছি, মিস রায়ের লগে কথা আছে। সে ধমক দিয়া কইল, এখন এই বাড়িতে কেউ নাই, ওরা আউটডোর শুটিং এ গেছেন, আপনার তো তার জানবার কথা। কইলাম, সে কি, আজ তো আমার কর্তা বাবুর নতুন ছবির শুভ মুহূর্তে ওর থাকার কথা। একটা বদমেজাজি, সে আবার আমারে ইনসাল্টিং টোনে কইল, আপনি কি কানে কালা? কইলাম না উনি আউটডোর শুটিং এ বাইরে গেছেন, যান আর বিরক্ত করবেন না। এরপর হালদার মশাই যা বললেন তার সারমর্ম এই। হালদার মশাই সেখান থেকে সরে এসে সেই পানওয়ালার কাছে গিয়েছিলেন। তিনি কদাচিৎ পান খান, কিন্তু ভাব জমানোর জন্য এক খিলি পান তাকে খেতে হয়েছিল। তারপর তিনি কথায় কথায় লোকটার কাছে জানতে পারেন বনশ্রীর বাবা ছিলেন একজন ব্যবসায়ী। বনশ্রীর আর কোনো ভাই বোন নেই। প্রথমে তার মা, তারপর তার বাবা মারা যান। মৃত্যুর আগে বনশ্রীর বাবা তার ব্যবসা মালিকানার জন্য একজনকে বিক্রি করে দেন। বনশ্রী তখন সবে কলেজে ঢুকেছে। তার মায়ের মৃত্যুর পর তার বাবা মেয়ের দেখাশোনার জন্য বিহার মুলুকে রাজগ্রাম থেকে নিজের বিধবা দিদিকে বাড়িতে এনে রাখেন। ভদ্রমহিলার নাম রত্না দেবী। খুব তেজি আর পুরুষালী স্বভাবের মহিলা।
বনশ্রী দেখতে খুব সুন্দর ছিল, তাই পাড়ার ছেলেরা তার পিছনে লাগতো। রত্না দেবী পাড়ার একজন গুন্ডা মস্তান টাইপের যুবক রাজেনকে নিজের বাড়িতে রাখেন। রাজেনকে সবাই আড়ালে বলে গলা কাটা রাজু। সে নাকি অনেক খুন খারাপি করেছে, কিন্তু পাড়ার একজন পলিটিক্যাল লিডার তাকে ভোটের সময় কাজে লাগাতেন, তাই পুলিশ তাকে এড়িয়ে চলত। এরপর রাজু হয়ে ওঠে বনশ্রীর বডিগার্ড। এরপরের অংশ হালদার মশাই জানতে পেরেছেন পানওয়ালার দোকানে, পাড়ার এক খদ্দের ভদ্রলোকের কাছ থেকে। সেই ভদ্রলোকের নাম নরেন বাবু। নরেন বাবু বনশ্রীর মডেল হওয়ার কাহিনী শুনিয়ে শেষে চুপি চুপি বলেছেন বনশ্রী নাকি সম্প্রতি বোম্বাইয়ের ফিল্ম করার চান্স পেয়েছে, তাই সে পিসিমাকে সঙ্গে নিয়ে বোম্বাই চলে গেছে। বাড়িতে রেখে গেছে রাজুকে, কিন্তু সেই ভদ্রলোক চলে যাবার পর পানওয়ালা হালদার মশাইকে চুপি চুপি বলেছে বোম্বের ফিল্মওয়ালা বড় রাস্তার মোড়ে যে হোটেল আছে সেই হোটেলে উঠেছেন, বনশ্রী নাকি সেখানেই আছে। হোটেলটার নাম এশিয়া। হালদার মশাইয়ের কথা শেষ হওয়া মাত্র আমি বলে উঠেছিলাম, হোটেল এশিয়া? কর্নেল, আপনার অনেক কেসের ঘটনাস্থল এই এশিয়া, কাজেই আপনি হোটেলের ম্যানেজার মিস্টার রঙ্গনাথনকে ফোন করলেই বনশ্রী খবর পেয়ে যাবেন। কিন্তু আমাকে হতাশ করে হালদার মশাই বললেন, কি যে কন জানতো বাবু, মিস্টার রঙ্গনাথনের লাগে আমারও পরিচয় আছে না। আমি তখনই ওনার লাগে দেখা করতে গেছিলাম। উনি কইলেন আমি যে নাম কইতেছি সে নামে কেউ হোটেল এশিয়ায় ছিল না বা এখন নাই, তবে বোম্বে থেকে সুমোহন পারেখ নামে এক ভদ্রলোক 3 দিন এই হোটেলে ছিলেন। গত রাত্রে পারেখের সঙ্গে একজন প্রৌঢ়া আর একজন খুব সুন্দর চেহারার তরুণী দেখা করতে আইছিলেন। আইজ মর্নিং এ মিস্টার পারেখ হোটেল থেকে চেক আউট করেছেন, তবে মিস্টার রঙ্গনাথন লক্ষ্য করেছিলেন গেটের বাইরে একখানা নীল রঙের মারুতি গাড়ি খাড়াইয়াছিল। মিস্টার পারেখ তার লাগেজ লইয়া সেই গাড়িতে চাইপা রওনা দিচ্ছেন। আমি উত্তেজিত হয়ে উঠেছিল, বললাম কর্নেল, আপনার কিন্তু এখনই মিস্টার রঙ্গনাথনকে টেলিফোন করা উচিত। কর্নেল কিন্তু একটু উত্তেজিত হননি, তিনি সহাস্যে বললেন ফোন পরে করা যাবে, তবে হালদার মশাইয়ের কথা শুনে মনে হচ্ছে বনশ্রীর মারুতি গাড়ি সম্ভবত সেই মিস্টার পারেখকে দমদম এয়ারপোর্টে পৌঁছে দিতে যায়, কারণ তাহলে বনশ্রী এবং তার পিসিমা রত্না দেবীকে হালদার মশাই বাড়িতেই পেয়ে যেতেন। স্টুডিও থেকে আনা কোনো লোককে অর্থাৎ হালদার মশাইকে বনশ্রী বাড়িতে থাকলে নিশ্চয়ই ডেকে নিয়ে গিয়ে কথাবার্তা বলতো। হালদার মশাই বললেন, হ ঠিক কইছেন কর্নেল সাহেব, আমার কেন যেন মনে হইতাছে ওরা সত্যই আউটডোর শুটিং এ গেছে। ততক্ষণে বিকেল ফুরিয়ে সন্ধ্যা নেমেছে। ষষ্ঠীচরণ এসে ড্রয়িং রুমের আলোগুলো জ্বেলে দিয়ে গিয়েছিল। কর্নেল বলেছিলেন, হালদার মশাই আপনি জব্বর খবর এনেছেন, এবার আপনাকে একটা কাজ করতে হবে। আপনার এক ভাগ্নে তো মোটর ভেহিকলস ডিপার্টমেন্টে চাকরি করে, যদিও কাজটা কঠিন। বনশ্রী রায়ের ঠিকানা তাকে দিয়ে তার মারুতি গাড়ির নাম্বারটা খুঁজে বের করতে বলবেন। যদি বেশি সময় লাগে তাতে কিছু যায় আসে না, মোট কথা বনশ্রীর গাড়ির নাম্বারটা। বাধা দিয়ে আমি বললুম, কি আশ্চর্য, বনশ্রী যেসব বিজ্ঞাপন কোম্পানিতে মডেলিং এর কাজ করছে, খবরের কাগজ বা পত্র পত্রিকা থেকে বিজ্ঞাপন দেখে সেই কোম্পানির শরণাপন্ন হলে বনশ্রীর গাড়ির নাম্বার নিশ্চয়ই পাওয়া যাবে। কর্নেল আবার তার বিখ্যাত অট্টহাসি হাসলেন। তারপর বললেন, বনশ্রীকে চেনা যাবে কি করে, তার ফটো তো আমরা এখনো দেখিনি। বললুম, জয়শ্রী সিনে স্টুডিওর ম্যানেজার গোপাল বাবুকে ফোন করলে তিনি নিশ্চয়ই তার কোনো ছবি দিতে পারবেন। কর্নেল বললেন, ঠিক আছে, তাহলে তুমি এই দায়িত্বটা নাও। আমি সোৎসাহে টেলিফোনের কাছে গেলাম। গোপাল বাবুর ফোন নাম্বার আমার মুখস্থ। প্রায় মিনিট 10 চেষ্টার পর তার লাইন পাওয়া গেল। তাকে বললুম, গোপাল বাবু, আমি জয়ন্ত বলছি, একটা জরুরি দরকারে আপনাকে ফোন করছি।
অন্য কিছু না, বনশ্রী রায়ের ছবি নিশ্চয়ই আপনার কাছে আছে। নেই? সে কি, কেন? রতিন বাবুর ফিল্মের অফিসে স্ক্রিন টেস্ট হওয়ার কথা। কি অদ্ভুত, রতিন বাবুর অফিস কি খোলা যায় না? সর্বনাশ, বলেন কি? পুলিশ তার অফিস সিল করে দিয়েছে? হ্যাঁ, রতিন বাবু মার্ডার হয়েছেন, কিন্তু তাই বলে তার অফিস কেন পুলিশ সিল করলো? আচ্ছা ঠিক আছে, কিন্তু প্লিজ গোপাল বাবু, কর্নেল বনশ্রীর একটা ছবি খুঁজে বের করার দায়িত্ব আমার কাঁধে চাপিয়েছেন। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এ ব্যাপারে আমাকে যেন সাহায্য করেন। ঠিক আছে, রাখছি। কর্নেল মিটি মিটি হেসে বললেন, আমি জানতুম বনশ্রীর ছবি নিশ্চয়ই আছে, কিন্তু তা আপাতত আমাদের নাগালের বাইরে। আমার মতে তার ছবির কথা পরে, আগের কথা হলো ছবি নয়, ছবির মানবীকেই খুঁজে বের করা। হালদার মশাই কি বলতে যাচ্ছিলেন, কিন্তু বললেন না। তিনি একটি নস্যি নিয়ে চুপচাপ বসে রইলেন। আমি বললুম, হালদার মশাইয়ের ভাগ্নেকে তাহলে খড়ের গাদা থেকে হারানো সুচ খুঁজে বের করতে হবে, আর আপনার ক্ষেত্রেও তাই। যে মেয়েকে আপনি দেখেননি তাকে আপনি খুঁজে বের করার কথা বলছেন। আমার মাথায় আসছে না আপনি কিভাবে তাকে খুঁজে বের করবেন। কর্নেল আমার কথা জবাব না দিয়ে বললেন, হালদার মশাই, তাহলে আজ রাত্রেই আপনি আপনার ভাগ্নেকে কাজটার দায়িত্ব দিন। এর আগেও সে আমাদের অনেক সাহায্য করেছে, আশা করি এবারও করবে। হালদার মশাই চিন্তিত মুখে উঠে দাঁড়ালেন। তারপর যথারীতি যাই গিয়া বলে বেরিয়ে গেলেন। সন্ধ্যা 7:30টায় ষষ্ঠীকে আর এক দফা কফি আনতে বললেন। ষষ্ঠী কফি আনার পর কর্নেল চুপচাপ কফি পানে মন দিলেন। কফি শেষ করে চুরুট ধরিয়ে তিনি টেলিফোনের রিসিভার তুললেন। তারপর সারা এলে বললেন, হ্যালো, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। অরিজিৎ লাহিড়ী কি অফিসে আছেন? নেই? ঠিক আছে, যথা সময়ে আমি তাকে বাড়িতে রিং করব। এখন সম্ভবত তিনি ক্লাবে গেছেন। রিসিভার রেখে কর্নেল উঠে দাঁড়ালেন। তারপর অন্যমনস্ক হয়ে বললেন, জীবনে এই প্রথম এমন একটা ঘটনার মুখোমুখি হয়েছি যা খুবই জটিল। বললাম, আপনিই তো বলেন আপাত দৃষ্টে কোনো ঘটনা যত বেশি জটিল তার সূত্র নাকি তত বেশি সরল। কর্নেল হাসলেন। তা ঠিক, কিন্তু এমন তালগোল পাকানো ঘটনার অভিজ্ঞতা আমার জীবনে পর্যন্ত দেখছি না। কথাটা বলে তিনি ভিতরের ঘরের পর্দা তুলে ঢুকে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন, তো এবার আমরা বেরোবো। অবাক হয়ে বললুম, সন্ধ্যার পর কলকাতা আমার কাছে যেন আতঙ্ক হয়ে ওঠে। কর্নেল এবার গম্ভীর মুখে বললেন, খবরের কাগজের অফিস থেকে বেরোতে তোমার তো কোনো কোনো দিন রাত্রি হয়ে যায়, তখন কি তোমার কলকাতাকে আতঙ্ক নগরী মনে হয় না? বললুম, ততটা হয় না, কারণ আমি অফিস থেকে বেরিয়ে সোজা পার্ক স্ট্রিট হয়ে ইএম বাইপাসে পৌঁছই, তারপর সোজা সল্টলেক। বাইপাসে কোনো না কোনো জায়গায় পুলিশের গাড়ি টহল দেয়। কর্নেল বললেন, ঠিক আছে, এই বৃদ্ধের সঙ্গে তুমি কিন্তু বহুবার রাতের কলকাতার অলিতে গলিতে ঘুরেছ, হঠাৎ আজ একথা কেন? হাসতে হাসতে বললুম, না, আসলে দিনে দুপুরে ব্রতিন বাবুকে যারা ওভাবে গুলি করে মেরেছে তাদের পেছনে নিশ্চয়ই কোনো শক্ত গার্জেন আছে। রক্তাক্ত লাশটা সচক্ষে না দেখলেও মনের মধ্যে বারবার ভেসে উঠছে। মনে হচ্ছে শত্রুপক্ষের লোক হয়তো বিজয়েন্দু বাবুকে ফলো করে এসেছিল। কর্নেল এবার হেসে উঠলেন। বললেন, যাও, তোমার ঘর থেকে পোশাক বদলে এসো, সঙ্গে তোমার ফায়ার আর্মস নিতে ভুলবে না, তোমার টর্চটাও নিও। অগত্যা আমি আমার ঘরে গিয়ে পোশাক বদলে নিলুম। তারপর আমার 6 রাউন্ডার রিভলভার
6টি গুলি ভরে সাবধানে প্যান্টের ডান পকেটে রাখলো। একটু পরে আমার গাড়ি বের করে জিজ্ঞেস করলুম, কোন দিকে যাব? কর্নেল সামনে বাঁদিকে সিটে বসলেন। আমরা যাব ভবানীপুর। গেটম্যান সেলাম ঠুকে গেট খুলে দিল। আমরা বেরিয়ে গেলুম। পার্ক স্ট্রিট হয়ে চৌরঙ্গিতে পৌঁছানোর পর কর্নেল বললেন, তোমার আতঙ্ক বাড়িয়ে আমি কিন্তু গলিপথেই ভবানীপুরে। সত্যিই তাই। একটার পর একটা গলি এঁকে বেঁকে গিয়ে কোনো রাস্তায় মিশেছে। আবার সেখান থেকে গলিপথে কিছুক্ষণ যাবার পর কর্নেল বললেন, সামনে একটা বড় রাস্তা পড়বে, তুমি মোড়ে গাড়ি দাঁড় করাবে। তার কথা মতো গাড়ি দাঁড় করালো। সামনে একটা ছোট্ট পার্ক দেখা যাচ্ছিল। পার্কে উজ্জ্বল আলো জ্বেলে একদল ছেলে ক্রিকেট খেলছিল। কর্নেলের নির্দেশে গাড়ির কাঁচ তুলে দিয়ে এবং লক করে তাকে অনুসরণ করল। ডান দিকে এগিয়ে কর্নেল একটা বাড়ির গেটের সামনে দাঁড়ালেন। বরাবর দেখে আসছি তার সঙ্গে কলকাতার যত বনেদি পরিবারের অভিজাত ব্যক্তিদের ঘনিষ্ঠ সম্পর্ক। কর্নেলকে দেখা মাত্র দারোয়ান সেলাম ঠুকে গেটের একটা অংশ খুলে দিল। কর্নেল তাকে জিজ্ঞেস করলেন, মিস্টার ভদ্র বাড়িতে আছেন? দারোয়ান বলল, হ্যাঁ স্যার, আজই তিনি বাড়ি আসলেন। বলে সে অনুচ্চ স্বরে ডাকল, রবীন বাবু। কর্নেল সাহেব এসেছেন। দেখলুম ধুতি পাঞ্জাবি পরা একজন মধ্যবয়সী ভদ্রলোক হন্তদন্ত হয়ে এগিয়ে এসে কর্নেলকে নমস্কার করলেন। তারপর বললেন, নমস্কার, কর্তাবাবু আজই বলছিলেন কর্নেল সাহেবকে ফোন করেছিল, কিন্তু তার পাত্তা নেই। তিনি আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। সেই সময় গাড়ি বারান্দার ওপর থেকে পাজামা পাঞ্জাবি পরা লম্বা এবং তাগড়াই চেহারার এক ভদ্রলোক বলে উঠলেন, যাক, তাহলে অবশেষে কর্নেল সাহেবের পায়ের ধুলো পড়ল। কিন্তু আপনি কি ট্যাক্সি চেপে এসেছেন? কি মুশকিল, রিং করে একটু খবর দিলেই আমি গাড়ি পাঠিয়ে দিত। কর্নেল বললেন, আমার সঙ্গে যে তরুণ বন্ধুটিকে দেখছেন, তার গাড়িতে চেপেই আমি এসেছি। তবে আড্ডা দেওয়ার জন্য আসিনি। তাছাড়া আপনাকে আপ্যায়নের জন্য ব্যস্ত হতে হবে না। আমার হাতে সময় কম। আমি নিচের ঘরে বসেই আপনার সঙ্গে কয়েকটা জরুরি কথা বলে চলে যাব। গাড়ি বারান্দার তলা দিয়ে এগিয়ে কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে বিশাল দরজা। ভিতরে ঢুকে দেখলুম এটা একটা হল ঘর। সোফায় বসে কর্নেল চাপা স্বরে বললেন, তুমি কিন্তু মুখটি বুঝে থাকবে, কি ঘটেছে তা নিয়ে কোনো কথা নয়। আমি বললুম, ঠিক আছে। রবীনবাবু ভেতরে ঢুকে গেলেন। একটু পরে সেই তাগড়াই চেহারার ভদ্রলোক হাতে একটা ছড়ি নিয়ে ঘরে ঢুকে বললেন, কর্নেল সাহেব, আমি আপনাকে বিহারের ছোট নাগপুর থেকে আনা একটা আশ্চর্য অর্কিড দেখানোর জন্য ফোন করেছিলাম। আর আপনি এলেন কিনা রাত্রিবেলায়। কর্নেল বললেন, তাহলে বোঝা যাচ্ছে রাজগাঁওয়ের বাড়িটা এখনো আপনি হাতে রেখেছেন। মিস্টার ভদ্র সহাস্যে বললেন, রাজগাঁও এলাকা এখন আরো উন্নত হয়ে উঠেছে। তাই আপনাকে যদিও বলেছিলুম বাড়িটা বিক্রি করে দিয়ে ওখানকার পাট চুকিয়ে দেব, শেষ পর্যন্ত সেই মত বদলেছি। এই তো কয়েকদিন আগে সেখান থেকে ফিরেছি। বাঙালি টোলা, এই কথাটা এখনো তেমনই আছে। কর্নেল বললেন, আমি একটা কথা আপনার কাছে জানতে এসেছি। আপনি তো রাজগাঁওয়ে ছেলেবেলা কাটিয়েছেন এবং যৌবনের অধিকাংশ সময়ই সেখানে থেকেছেন। বাঙালি টোলায় সব বাঙালি পরিবারই আপনার পরিচিত ছিল। মিস্টার ভদ্র বললেন, তা ছিল। আমরা ওখানে বাঙালিরা নানা রকম পুজোর উৎসবে যেমন মেতে উঠতাম, তেমনই জিমন্যাস্টিক ক্লাব, লাইব্রেরি, তাছাড়া ধরুন মাঝে মাঝে কলকাতার আর্টিস্টদের নিয়ে গিয়ে ফাংশন, এসবও করেছি। তাই আমাদের পরস্পরের মধ্যে জানাশোনা ছিল খুব গভীর। পরস্পরের বিপদে সবাই ছুটে গেছি। যেমন ধরুন সুবিমল চৌধুরী নামে আমার এক ইঞ্জিনিয়ার বন্ধু ছিলেন, মাইনিং ইঞ্জিনিয়ার। খনি দুর্ঘটনায় তিনি মারা যান। আমরা সেদিন তার বিধবা স্ত্রীর পাশে না দাঁড়ালে খনির মালিক সুবিমলের
প্রাপ্য কোনো টাকা করেই হয়তো মিটিয়ে দিত না। কর্নেল কতকটা তার কথার উপরেই বললেন, হ্যাঁ, শ্যামলের সবক্ষণই তো প্রাইভেট কোম্পানির হাতে ছিল। স্বাধীনতার পর ক্রমশ তা সরকার নিয়ে নেয়। এই হোক, বাই এনি চান্স সুবিমল বাবুর স্ত্রীর নাম কি রত্না চৌধুরী ছিল এবং তিনি কলকাতার মেয়ে ছিলেন? কর্নেলের প্রশ্ন শুনে আমি অবাক। আমাকে আরো অবাক করে মিস্টার ভদ্র বললেন, আপনি ঠিকই বলেছেন, সুবিমলের স্ত্রী ছিল রত্না। কথাটা বলে তিনি হেসে উঠলেন। আসলে রত্না বৌদি ছিলেন খুব তেজস্বিনী প্রকৃতির মহিলা। বাঙালি টোলায় সব ব্যাপারে মেয়েদের মধ্যে তিনিই ছিলেন অগ্রণী। একটা কথা মনে পড়ছে, খুব বেশি দিনের কথা নয়, বছর 8 আগে ফরেস্ট এলাকা থেকে একটা বাঘ এসে প্রায়ই হামলা করত। বাঙালি টোলা রাজগাঁওয়ের একেবারে দক্ষিণ প্রান্তে, আর সামান্য দূরেই ফরেস্ট এলাকা। আপনি শুনলে অবাক হবেন, রত্না বৌদি কুড়ুলের আঘাতে বাঘটাকে ভীষণ জখম করেছিলেন। পরে অবশ্যই আমি গিয়ে রাইফেল দিয়ে বাঘটাকে মেরে ফেলি, কিন্তু রত্না বৌদির দুঃসাহস দেখে আমরা তখন স্তম্ভিত। পরে শুধু বাঙালি টোলা নয়, রাজগাঁওয়ের সব শ্রেণীর মানুষ একটা সভা করে রত্না বৌদিকে সম্মান জানিয়েছিলেন। কর্নেল মৃদু স্বরে বললেন, আপনার রত্না বৌদি কি এখনো সেখানে আছেন? মিস্টার ভদ্র বললেন, না, তার পরের বছর তার ভাই কলকাতা থেকে এসে তাকে নিয়ে যান। ভদ্র মহিলা ছিলেন নিঃসন্তান। কর্নেল জিজ্ঞেস করলেন, ওদের বাড়িটা তাহলে নিশ্চয়ই বিক্রি হয়ে গিয়েছিল? না, রত্না বৌদি তার ভাসুর অমলেন্দু চৌধুরীর ছেলে শ্যামলকে দান করে গিয়েছিলেন। শ্যামল ওখানকার খ্রিস্টান মিশনারি স্কুলে শিক্ষকতা করে। তার বাবা অমলেন্দু মদের নেশায় ছেলে মেয়েদের প্রায় পথে বসিয়ে গিয়েছিলেন। রত্না বৌদি না থাকলে শ্যামলের ভীষণ দুর্গতি হতো। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আমি এবার চলি মিস্টার ভদ্র, পরে একদিন এসে আপনার অর্কিড দেখে যাব। মিস্টার ভদ্র কর্নেলকে অনুসরণ করে হাসতে হাসতে বললেন, আপনার আবার অপরাধ রহস্য নিয়ে ছুটোছুটির বাতিক আছে। মনে হচ্ছে আপনি কোনো একটা রহস্যের পিছনে ছুটছেন এবং তার সঙ্গে আমাদের রত্না বৌদি জড়িত, তাই না? কর্নেল চাপা স্বরে বললেন, সব কথা যথাসময়ে জানতে পারবেন। আপাতত আপনাকে অনুরোধ, আমি যে আপনার কাছে রত্না দেবী সম্পর্কে জানতে এসেছিলাম এ কথা যেন গোপন থাকে। মিস্টার ভদ্র কর্নেলের ডান হাতটা চেপে ধরে বললেন, এইসব বলার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে যেমন জানি আপনিও আমাকে তেমনই জানেন। মিস্টার ভদ্রের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমরা গাড়িতে চেপেছিলাম। স্টার্ট দিয়ে বলেছিলাম, ভদ্রলোকের হল ঘরে কয়েকটা হরিণের মাথা, এমনকি চিতাবাঘের স্টাফড মূর্তি দেখল। ভদ্রলোক যে একসময় শিকার করতেন তা নিশ্চিত। কর্নেল বললেন, হ্যাঁ, আমার এই বন্ধুটি এখনো আমার মতো অরণ্য চলে। রাস্তায় যেতে যেতে বললুম, রাজগাঁও কথাটা শুনেই দেখা যাচ্ছে আপনার মনে পড়েছিল সেই শিকারী ভদ্রলোকের কথা। কর্নেল একটু হেসে বললেন, মাঝে মাঝে আমার মাথায় কোন একটা অঙ্ক এসে গেলে তা যদি শেষাবধি মিলে যায়, অর্থাৎ 2 2 4 হয়, তাহলে আজকাল আর আমি অবাক হই না। জিজ্ঞেস করলুম, অভিনেত্রী বনশ্রী রায়ের পিসিমা সম্পর্কে আপনি যে তথ্য হাতে পেলেন তা আপনি কিভাবে কাজে লাগাবেন? বুঝতে পারছি না। আলামসাইয়ের সূত্রে জানা গেছে যে বোম্বাইয়ের জনৈক মিস্টার পারেখ পিসিমা ও ভাইজি সহ মারুতিতে চেপে কলকাতা থেকে সম্ভবত বাইরে কোথাও চলে গেছেন, কিন্তু তারা যে রাজগাঁওই গেছেন। আপনার হিসেবটা কি এরকম? কর্নেল গম্ভীর মুখে বললেন, রাতের আতঙ্ক নগরীতে তোমার হঠাৎ সাহস বেড়ে গেছে। জয়ন্ত, সাবধানে গাড়ি চালাও। তোমাকে বরাবর বলে আসছি, মানুষ এক সময়ে যে কাজটা করছে ঠিক সেই কাজটার প্রতি তার মনোযোগ থাকা উচিত। তার কথার ভঙ্গিতে হাসি পেল, কিন্তু হাসলুম না। বললুম, ওকে বস। অ্যাপার্টমেন্টে ফেরার পর কর্নেল যথারীতি ষষ্ঠীকে কফির আদেশ দিয়ে
টেলিফোনের রিসিভার তুললেন, তারপর ডায়াল করতে থাকলেন। সারা এলে তিনি বললেন, হ্যালো অরিজিৎ, তুমি কি আজ ক্লাবে কোনো হোমরা চোমরা ব্যক্তির আপ্যায়নে ব্যস্ত ছিলে? না, জাস্ট কথাটা মাথায় এলো আর কি। ইতিমধ্যে তুমি ফোন করেছিলে, দেখেছো ষষ্ঠী কথাটা বলতেই ভুলে গেছে, দেখাচ্ছি ওকে। যাই হোক শোনো, তোমাকে একটা জরুরি ব্যাপারে রিং করেছিল। তুমি তো ব্রতিন সোমের মার্ডার কেসের দায়িত্ব নরেশ বাবুর উপর চাপিয়ে দিয়েছো। হ্যাঁ, তা বুঝেছি। ব্রতিন বাবুর পলিটিক্যাল গার্জেনের চাপ থাকা স্বাভাবিক। এনিওয়ে, আমার কথাটা শোনো। জয়শ্রী সিনে স্টুডিওকে সব ফিল্ম প্রডিউসার নতুন কোনো ফিল্ম হাতে নিলে অস্থায়ীভাবে একটা অফিস খোলেন। শুনেছি ব্রতিন বাবুর গৌরী মাতা প্রোডাকশনে ওই অফিসটা তোমরা সিল করে রেখেছো। না, কাজটা ঠিকই করেছো, তবে আমার ধারণা, হ্যাঁ এই ধারণার যথেষ্ট ভিত্তি আছে, ব্রতিন বাবুর আসল অফিস ছিল তার বাড়িতেই। আমি আগামীকাল সকাল 8টা নাগাদ ব্রতিন বাবুর বাড়িতে যেতে চাই। এই ব্যাপারে নরেশ বাবু এবং তোমার ডিপার্টমেন্টের আরো দু একজন অফিসার একটু আগে গিয়ে সেখানে হানা দিলে ভালো হয়। ধরো 6টা থেকে 7টার মধ্যে কোনো এক সময় ওরা যাবেন। আমি ঠিক 8টায় পৌঁছাবো। এই ব্যবস্থাটা তুমি করে রাখবে। ছাড়ছি। উইশ ইউ এ নাইস স্লিপ। কর্নেল রিসিভার রেখে আমার দিকে তাকালেন। বললুম, তার মানে আমাকে কাল ভোর 7টার মধ্যেই উঠতে হবে। এই সময় ষষ্ঠী ট্রেতে 2 পেয়ালা কফি রেখে গেল। চুপচাপ কফি পানের পর কর্নেল চুরুট ধরালেন এবং ইজি চেয়ারে হেলান দিয়ে ধ্যানস্থ হলেন। বললুম, কর্নেল, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কর্নেল ওই অবস্থা থেকেই শুধু বললেন, এমন তো হতেই পারে বনশ্রী ব্রতিন বাবুর টাকা কড়ি মেরে আপাতত কিছুদিনের জন্য গা ঢাকা দিতে চেয়েছেন। এদিকে সে তার পোষ্য গুন্ডা রাজুকে নিয়ে ব্রতিন বাবুর মুখ বন্ধ করবার জন্য তাকে গুলি করে মেরেছে। রাজু সম্ভবত তার কোনো বন্ধু সাহায্য নিয়েছে, সেই বন্ধুর মোটর সাইকেল আছে। এবার ব্রতিন বাবুকে ফলো করে তারা গঙ্গার ধারে গেছে এবং দেখেছে তিনি কিভাবে বসে আছেন। তারপর এতক্ষণে বুঝতে পারলুম আমি অকারণ কথাগুলো বলে যাচ্ছি। কর্নেল অন্য কোনো ভাবনায় মগ্ন। তাছাড়া কর্নেল যখন আমার কথার উত্তরে এভাবে হু দিয়ে যান, তখন আমি কেন যে ভুলে যাই উনি আমাকে পাত্তা দিচ্ছেন না। অতএব চুপ করে গেলুম। সে রাতে খাওয়া দাওয়ার পর কর্নেল আমাকে বলেছিলেন, জয়ন্ত, তোমার কথাগুলো যে আমার কানে যায়নি তা নয়, তবে তোমার ওই আইডিয়ার গোড়ায় গলদ আছে। কোনো বুদ্ধিমতী মেয়েই একটা অপরাধ করার পর আরো একটা বড় অপরাধ করার ঝুঁকি নেবে বলে মনে হয় না। দ্বিতীয়ত, হোটেল এশিয়ার বহিরাগত জনৈক সুমোহন পারেখ এবং তার সঙ্গে পিসিমা ভাইজির যোগাযোগের ব্যাপারটা রহস্যকে আরো জটিল করে ফেলেছে। বলে তিনি আমার কাঁধে হাত রাখলেন। হ্যাভ এ নাইস স্লিপ ডার্লিং। পরদিন সকাল 8টায় কর্নেলের সঙ্গে বেরিয়ে গিয়ে আর্নহা স্ট্রিটের একটি গলির ভেতরে পুলিশের গাড়ি দেখতে পেলাম। আমার গাড়ি সেটাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতেই চোখে পড়ল একটা দোতলা চিমচা বাড়ির গেটের সামনে পুলিশের লাল জিপ গাড়ি। বাড়ির গেট খোলা এবং সংকীর্ণ লনে দাঁড়িয়ে আছেন সাদা পোশাকে নরেশ বাবু এবং কলকাতার পুলিশের উর্দি পরা একজন অফিসার। আমাদের দেখতে পেয়ে নরেশ বাবু হাসি মুখে এগিয়ে এলেন। মর্নিং কর্নেল সাহেব। মর্নিং জয়ন্ত বাবু। কর্নেল আসতে মর্নিং বলার পর জিজ্ঞেস করলেন, আপনারা কি ইতিমধ্যে বাড়ি সার্চ করে ফেলেছেন? নরেশ বাবুর মুখে বিস্ময় ফুটে উঠল। তিনি বললেন, বাড়ি সার্চ করার কোনো কথা তো আপনাদের বলা হয়নি, তবে মিস্টার লাহিড়ী ব্রতিন বাবুর যে অফিসটির কথা বলেছিলেন তার দরজায় আমাদের লোক মোতায়েন রেখেছি। শুধু ওই অফিসের সার্চ ওয়ারেন্ট আমি এনেছি। অফিস ঘরের কি দরজা লক করা আছে? ছিল, তবে ব্রতিন বাবুর স্ত্রী রমা দেবী তালা খুলে দিয়েছেন। ভদ্রমহিলা প্রচন্ড ভেঙে পড়েছেন, তাই তাকে কোনো প্রশ্ন করিনি। ব্রতিন বাবুর লয়ার
প্রশান্ত হালদারকে তিনি ডেকে পাঠিয়েছিলেন। মিস্টার হালদার আপনাদের হালদার মশাইয়ের মতো নন, খুব তর্জন গর্জন করছিলেন। সার্চ ওয়ারেন্ট দেখতে চেয়েছিলেন, সেটা অবশ্য তাকে দেখিয়েছি। সিঁড়ি বেয়ে নরেশবাবু এবং কর্নেল বারান্দায় উঠলেন, তারপর ড্রয়িং রুমে ঢুকলেন। দেখলুম কালো কোট এবং সাদা প্যান্ট পরা এক ভদ্রলোক হাতে একটা ব্রিফকেস নিয়ে গম্ভীর মুখে সোফায় বসে আছেন। তার পাশে আর একজন ভদ্রলোক চুপচাপ বসে সিগারেট টানছেন। তার পরনে জিন্স এবং গায়ে টি শার্ট, মাথার চুল এলোমেলো। নরেশবাবু কর্নেলকে বললেন, আলাপ করিয়ে দিই, এই ভদ্রলোককে দেখেই বুঝতে পারছেন ইনি একজন অ্যাডভোকেট। ইনি মিস্টার প্রশান্ত হালদার, আর উনি বিখ্যাত চিত্র পরিচালক রঞ্জন মিত্র। মিস্টার হালদার, মিস্টার মিত্র, আমরা এতক্ষণ যার প্রতীক্ষা করছিল তিনি এসে গেছেন। ইনি কর্নেল নীলাদ্রি সরকার এবং ইনি জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। লক্ষ্য করলুম আইনজীবী ভদ্রলোক কপালে শুধু হাতটা ঠেকালেন, আর চিত্র পরিচালক রঞ্জন বাবু উঠে দাঁড়িয়ে একটু হেসে আমাদের নমস্কার করলেন। কর্নেল বললেন, আপনারা ততক্ষণ বসে গল্প করুন, আমরা মিস্টার সোমের অফিসটা একটু দেখে। আইনজীবী উঠে দাঁড়িয়ে বললেন, আপনি একজন সামরিক অফিসার, আপনার যা বয়স তাতে আপনাকে রিটায়ার্ড বলেই মনে হচ্ছে। এই কেসে আপনার ভূমিকা কি তা জানতে পারি? কর্নেল একটু হেসে বললেন, আমার ভূমিকা একটাই, তা হলো ব্রতিন সোমের খুনিদের খুঁজে বের করা। হালদার কি বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে চিত্র পরিচালক রঞ্জন বাবু বললেন, প্লিজ মিস্টার হালদার, আপনি অকারণ উত্তেজিত হবেন না। আমি জয়শ্রী সিনে স্টুডিওর ম্যানেজার গোপাল বাবুর কাছে গতকাল কর্নেল সাহেবের পরিচয় পেয়েছি। উনি আমাদের হিতাকাঙ্ক্ষী। এইসব কথা বলার সময় নরেশ বাবু এবং একজন উর্দি পরা অফিসার অফিস ঘরে ঢুকেছিলেন। কর্নেল আর কোনো কথা না বলে অফিস ঘরে ঢুকে গেলেন। আমি তাকে অনুসরণ করলাম। প্রথমে চোখে পড়ল প্রশস্ত ঘরের দেওয়াল জুড়ে ইতস্তত অনেক যুবক যুবতীর কাট আউট আঁটা আছে। এক পাশে দাঁড় করানো আছে একটা ক্যামেরা, তার উল্টো দিকে প্রায় 2 মিটার চওড়া ভাঁজ করা রঙিন পর্দা ঝুলছে। ঘরের ওই অংশটার মেঝে কার্পেট মোড়া, অন্যদিকে প্রকাণ্ড একটা সেক্রেটারিয়েট টেবিল এবং রিভলভিং চেয়ার। তার পিছনে দেওয়াল ঘেঁষে কয়েকটা আলমারি। এক কোণে ফিল্মের অনেকগুলো রিল রাখা আছে। টেবিলটার সামনে সারবন্দি গদি আঁটা চেয়ার। ঘরের উল্টো দিকে একটা দরজায় পর্দা ঝুলছিল। কর্নেল এগিয়ে গিয়ে পর্দা সরিয়ে দরজাটা খুললেন। দেখলুম ওদিকে একটা বারান্দা এবং নিচে ফুল বাগিচা। বাউন্ডারি ওয়াল ঘেঁষে কয়েকটা গাছও দাঁড়িয়ে আছে। কর্নেল বললেন, নরেশ বাবু, আপনারা এবার সার্চ শুরু করতে পারেন। নরেশ বাবু আইনজীবী ভদ্রলোককে ডেকে বললেন, মিস্টার হালদার, মিসেস সোম আপনাকে এ ঘরের সব চাবি দিয়ে গেছেন, আপনি আমাদের একটু সাহায্য করুন। আইনজীবী গম্ভীর মুখে বললেন, বলুন কি করতে হবে। আপনি একটা করে আলমারিগুলো খুলে দিন, তারপর এই সেক্রেটারিয়েট টেবিলের দুদিকে ড্রয়ারগুলো খুলে দিন। মিস্টার হালদার নরেশবাবুর কথা মতো সব আলমারি, ভিতরের লকার এবং ড্রয়ার চাবি দিয়ে খুলে দিলেন। নরেশবাবু এবং তার সঙ্গী অফিসার সার্চ শুরু করলেন। আলমারিতে অজস্র ফাইল, ফিল্মের রিল, কয়েকটা ক্যামেরা এবং ছবি, প্রায় 1 ডজন অ্যালবাম ভর্তি করা আছে। এর থেকে চিত্র পরিচালক রঞ্জন বাবু বললেন, কাল বিকেলে ব্রতিনদার মর্মান্তিক খবর পেয়েই আমি আগে ছুটে এসেছিলাম এই অফিসে, কারণ আমাদের নতুন ছবির স্ক্রিপ্ট এবং আরো কিছু দরকারি কাগজপত্র আলমারিতে রাখা ছিল। তবে ব্রতিনদার এই টেবিলের ড্রয়ার খুঁজে কোনো টাকা পয়সা পাইনি। নরেশবাবু ভ্রু কুঁচকে বললেন, তাহলে আপনি এসে আগেই এই ঘরটা তন্ন করে সার্চ করেছিলেন? রঞ্জনবাবু বললেন, করেছিলুম, কারণ আমাদের নতুন ছবির ব্যাপারে কিছু কনফিডেন্সিয়াল কাগজপত্র ছিল,
যা হারিয়ে গেলে অসুবিধায় পড়তে হতো। নরেশবাবু বললেন, প্রতিমবাবু কাল ভোরে নাকি জয়শ্রী সিনে স্টুডিওর ম্যানেজার গোপালবাবুকে টেলিফোন করে জানিয়েছিলেন এদিন ছবির মহরত হচ্ছে না, কিন্তু তিনি আপনাকে নিশ্চয়ই তার আগেই কথাটা জানিয়েছিলেন। রঞ্জনবাবু বললেন, জানিয়েছিলেন শনিবার রাত 11টায়, তবে আমাকে তিনি কোনো যুক্তিগ্রাহ্য কারণ দেখাননি। পরে আমি রমাদির অর্থাৎ মিসেস সোমের কাছে শুনেছি তার টেবিলের ড্রয়ারে নাকি কয়েক লক্ষ টাকা ছিল। সেই টাকা ছবির নায়িকা বনশ্রী চুরি করে পালিয়েছে। নরেশবাবু বললেন, কিন্তু ব্রতিনবাবু সে কথা কেন পুলিশকে জানাননি? রঞ্জনবাবু বললেন, রমাদি আমাকে বলেছেন টাকাটা কালো টাকা, তাই তিনি পুলিশকে তখনই জানানো উচিত মনে করেননি। তাছাড়া তার ভয় ছিল ইনকাম ট্যাক্সের ব্যাপারে তার নামে অলরেডি একটা মামলা চলছে। এইসব কথাবার্তা হওয়ার সময় আমি কর্নেলকে লক্ষ্য করছিলাম। তিনি উল্টো দিকে সেই ক্যামেরার কাছে ঘুরে বেড়াচ্ছেন। একবার তিনি পর্দাটা তুলেও দেখলেন, তারপর মেঝে থেকে কি একটা যেন কুড়িয়ে নিলেন। কর্নেলের এইসব কীর্তিকলাপ আমি বরাবর দেখে আসছি, তাই অবাক হইনি। একটু পরে কর্নেল এদিকে এসে টেবিলের ড্রয়ারগুলো প্রত্যেকটা টেনে দেখার পর রঞ্জনবাবুকে বললেন, এই ঘরের দেওয়াল জুড়ে তো অনেক নায়িকার কাট আউট দেখছি। আপনাদের ছবির নতুন নায়িকা বনশ্রীর কাট আউট কোনটা? রঞ্জনবাবু একটা কাট আউটের কাছে গিয়ে বললেন, বনশ্রীর এই কাট আউটটাই আমার পছন্দ ছিল। কর্নেল ছবিটা দেখার পর একটু দূরে সরে এলেন। তারপর তার গলায় ঝোলানো ক্যামেরা তুলে পরপর কয়েকটা ছবি নিলেন। বারবার ফ্ল্যাশ বাল্ব ঝিলিক দিচ্ছিল। রঞ্জনবাবু একটু হেসে বললেন, যেহেতু বনশ্রীর নামে ব্রতিনদা টাকা চুরির অভিযোগ করে গেছেন, তাই তার ছবি আপনাদের দরকার হবে। 1 মিনিট, আমি আপনাকে তার বিভিন্ন ভঙ্গিতে তোলা কয়েকটা ছবির প্রিন্ট দিচ্ছি। বলে তিনি ড্রয়িং রুমে গেলেন। তারপর একটা ফাইল থেকে কয়েকটা ছবি কর্নেলের হাতে তুলে দিলেন। ছবিগুলো পকেটে রেখে কর্নেল বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ রঞ্জনবাবু। কথাটা বলে তিনি নরেশবাবুর দিকে ঘুরলেন। নরেশবাবু, আপনাদের কাজ আশা করি শেষ হয়েছে। নরেশবাবু বললেন, কাজ শেষ হয়েছে, তবে অ্যাডভোকেট মিস্টার হালদারকে জানাতে চাই আলমারির লকারে রাখা একটা ফাইল আমরা সিজ করে নিয়ে যেতে চাই। আইনজীবী রুষ্ট মুখে বললেন, আপনারা পুলিশ, ইচ্ছে করলে আপনারা আমার ক্লায়েন্টের বাড়ি শুদ্ধ তুলে নিয়ে যেতে পারেন, কিন্তু যে ফাইলটা নিয়ে যেতে চান সেটা আমি একবার দেখব। নরেশবাবু একটু হেসে বললেন, ফাইলটার উপরে লেখা আছে কনফিডেন্সিয়াল। এটা আপনাকে দেখাতে পারছি না বলে দুঃখিত, তবে এই ফাইলের উপর নাম্বার দেওয়া আছে। আপনাকে আমি লিখে দিচ্ছি, স্টিলের আলমারির লকার থেকে এত নাম্বার ফাইল আমি আইনের স্বার্থে সিজ করে নিয়ে যাচ্ছি। সাক্ষী হিসাবে কর্নেল সাহেব এবং রঞ্জনবাবু এতে সই করবেন। বলে তিনি চেয়ারে বসলেন। তারপর টেবিলে রাখা প্যাড থেকে একটা কাগজ নিয়ে লিখতে শুরু করলেন। আইনজীবী আর কোনো কথা বললেন না। প্যাডের কাগজে নরেশবাবু সই করার পর সাক্ষী হিসাবে একপাশে কর্নেল এবং রঞ্জনবাবু সই করে দিলেন। এরপর কাগজটা আইনজীবীর হাতে গুঁজে দিয়ে ফাইলটা বগল দাবা করে নরেশবাবু বললেন, কর্নেল সাহেব, আমাদের কাজ শেষ। আপনার কাজ শেষ না হলে আমরা ততক্ষণ অপেক্ষা করব। কর্নেল মুচকি হেসে বললেন, আমার আর কি কাজ, এবার শুধু ছবির পরিচালক রঞ্জন বাবুকে কয়েকটা কথা জিজ্ঞেস করব। রঞ্জনবাবু বললেন, বলুন। কর্নেল বললেন, বনশ্রী রায় বিজ্ঞাপন কোম্পানিতে মডেলিং করত, তাকে আপনাদের নতুন ছবিতে কে বাছাই করেছিল? রঞ্জনবাবু বললেন, আমরা এই ছবির জন্য একেবারে নতুন মুখ খুঁজছিল। আমি বনশ্রীকে চিনতুম না। ব্রতিনদাই একদিন কথায় কথায় বলেছিলেন তার এক বন্ধু ব্যবসা বাণিজ্য করেন। তিনি তার ব্যবসায় বিজ্ঞাপনের জন্য একটা বিজ্ঞাপন কোম্পানিকে অ্যাপ্রোচ করেছিলেন। সেই কোম্পানিতে বনশ্রী মডেলিং করত।
সেই সূত্রে ব্রতিনদার সেই বন্ধু নাকি বনশ্রীর খোঁজ দিয়েছিলেন। কর্নেল জিজ্ঞেস করলেন, তার সেই বন্ধুর নামটি কি ব্রতিনবাবু আপনাকে বলেছিলেন? রঞ্জনবাবু বললেন, হ্যাঁ, তার নাম বিজয়েন্দু ব্যানার্জি। তিনিও নাকি ফিল্মে তার ব্যবসার উদ্বৃত্ত টাকার লগ্নি করতে চান। কর্নেল বললেন, বিজয়েন্দু ব্যানার্জিকে নিশ্চয়ই আপনি দেখেছেন? রঞ্জনবাবু একটু গম্ভীর হয়ে বললেন, দেখেছি, ভদ্রলোক টাকার কুমির। তবে তার ফিল্ম সম্বন্ধে কোনো ধারণা নেই। তিনি চেয়েছিলেন তার টাকা শুধু উসুল হওয়া নয়, যেন লাভ সমেত তিনি ফিরে পান। বিজয়েন্দু বাবুকে এই অফিসে কিংবা জয়শ্রী সিনে স্টুডিওতে আপনাদের নতুন অফিসে কখনো গেছেন? হ্যাঁ, বহুবার গেছেন। সত্যি বলতে কি, তিনি আমাদের বনশ্রীর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। বনশ্রীর গার্জেন তার পিসিমা। তিনি এক দজ্জাল ভদ্রমহিলা। বনশ্রী নাকি যখনই মডেলিং করতে যায় তখন তিনি সেখানে উপস্থিত থাকতে চান। তবে বনশ্রী আমাকে বলেছিল সে পিসিমাকে তত গ্রাহ্য করে না। কাজেই যদি আউটডোরে শুটিং হয়, বনশ্রী একা যেতে আপত্তি নেই। সে তার পিসিমাকে লুকিয়েই চলে যাবে। কর্নেল বললেন, ধন্যবাদ রঞ্জনবাবু, আপাতত আমার কাজ শেষ। রঞ্জনবাবু আমাদের ঠান্ডা বা গরম পানীয় দিয়ে আপ্যায়ন করতে চেয়েছিলেন, কিন্তু কর্নেল তার হাতে সময় কম বলে এড়িয়ে গিয়েছিলেন। বাড়ি থেকে বেরিয়ে পুলিশের জিপের কাছে দাঁড়িয়ে কর্নেল এবং নরেশবাবুর মধ্যে চুপি চুপি কি কথা হয়েছিল আমি জানি না। তবে কর্নেলের মুখ দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো মোক্ষম ক্লু পেয়ে গেছেন। কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছানোর পর ডাইনিং রুমে বসে দুজনে ব্রেকফাস্ট করল। তারপর ড্রয়িং রুমে ফিরে কফি খাওয়া হলো। কফি খাওয়ার পর আমি বললুম, বনশ্রীর প্রকাণ্ড কাট আউট দেখেছি, কিন্তু নির্দিষ্ট দূরত্বে না দাঁড়ালে তার চেহারাটা কাট আউট থেকে পরিষ্কার হয় না। কর্নেল মুচকি হেসে বললেন, তুমি বনশ্রীকে দেখতে চাও তো? এই দেখো তাকে। বলে তিনি বুক পকেট থেকে রঞ্জনবাবু দেওয়া সেই ছবিগুলো আমার হাতে দিলেন। ছবিগুলো দেখার পর বললুম, ফিল্মে অভিনয় করার মতো সৌন্দর্য বনশ্রীর আছে। তাছাড়া তার চেহারায় কি একটা দীপ্তি আছে যা আগুনের শিখার মতো। আমার ধারণা তার আগুনে অনেক পতঙ্গের প্রাণ গেছে। কর্নেল হাসতে হাসতে বললেন, সাবধান জয়ন্ত, তোমার প্রাণ যেন না যায়। বললুম, এই যাবৎকাল আপনার পাল্লায় পড়ে তো বটেই, তাছাড়া বিভিন্ন সূত্রে অনেক তিলোত্তমার সঙ্গে পরিচয় হয়েছে। কাজে আমার সম্পর্কে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তাছাড়া তাকে খুব সহজে খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। এমনও হতে পারে বোম্বের সেই পারেক সাহেব বনশ্রী আর তার পিসিমাকে হয়তো তুলে নিয়ে গিয়ে আরব সাগরের হাওয়া খাওয়াচ্ছে। কর্নেল বললেন, ওই মারুতি গাড়িতে বোম্বে যেতে হলে অনেক বাধা বিপত্তি আছে। বললুম, ধরুন বনশ্রী গাড়িটা তার কোনো বন্ধুর বাড়িতে রেখে প্লেনে চেপে চলে গেছে। কর্নেল আমার কথার কোনো জবাব দিলেন না। তিনি রিসিভার তুলে ডায়াল করতে থাকলেন। তারপর সারা এলে বললেন, হ্যালো, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। আমি প্রোপাইটার মিস্টার বিজয়েন্দু ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাই। মর্নিং মিস্টার ব্যানার্জি, আজ সকালে পুলিশ আপনার প্রয়াত বন্ধু রতিন বাবুর বাড়ি সার্চ করেছে। কেন সার্চ করেছে তা আমি জানি না, তবে আপনাকে আমি একটা কথা জানাতে চাই। আশা করি সঠিক উত্তর পাবো। ঠিক আছে, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আপনি নাকি বনশ্রী রায়কে আপনার বন্ধু রতিন বাবুর কাছে নিয়ে গিয়েছিলেন। এটা কি সত্যি? বাহ, আপনার সত্য ভাষণের জন্য ধন্যবাদ। এবার একটা কথা, আপনি আজ বিকেল 4টের মধ্যে কি আমার এখানে আসতে পারবেন? আপনার সঙ্গে খুব জরুরি কিছু কথা আছে। ধন্যবাদ, রাখছি। কর্নেল রিসিভার রাখার পর আমি বললুম, ব্যানার্জি কি স্বীকার করলেন যে তিনি বনশ্রীকে রতিন বাবুর কাছে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, বলে কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে ধ্যানস্থ হলেন।
এদিনেও লাঞ্চের পর আমার ভাত ঘুম পণ্ড হলো ডোরবেলের শব্দে। একটু পরে প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই সবেগে ঘরে ঢুকে সোফায় বসলেন। তারপর বললেন, আমার ভাগনা তন্ন তন্ন সার্চ কইরা বনশ্রী রায়ের নাম পায় নাই। সে কইল এমন হইতে পারে বনশ্রীর গাড়ি অন্য কোনো নামে রেজিস্ট্রেশন হইয়া আছে। এখন প্রায় 2:30 বাজে। কর্নেল বললেন, আমার ধারণা আপনি মোটর ভেহিকলস অফিস থেকেই সোজা এখানে এসেছেন। হালদার মশাই বললেন, হ, মিষ্টিটা হেভি হইয়া গেল। হোটেল এশিয়ার ম্যানেজার আমারে কইছিলেন গাড়ির ড্রাইভিং সিটে বইয়া ছিল একজন বিউটিফুল ইয়ং গার্ল। বলে তিনি ডিভানে শায়িত আমার দিকে তাকালেন। চাপা স্বরে বললেন, জয়ন্তবাবু ঘুমাইতেছেন? অমনি আমি শটান হয়ে উঠে বসে বললুম, না হালদার মশাই, আমার ভাগ্যম সবে আসছিল, কিন্তু আপনার মুখে বিউটিফুল ইয়ং গার্ল শুনে ঘুমটা কেটে গেল। তবে আপনি যার কথা বললেন তার ছবি কর্নেল পেয়ে গেছেন। গোয়েন্দা প্রবল একটু হেসে বললেন, পাইছেন নাকি কর্নেল স্যার? কর্নেল তার পকেট থেকে ছবিগুলো বের করে তাকে দিলেন। হালদার মশাই ছবিগুলো খুঁটিয়ে দেখার পর বললেন, মিস্টার রঙ্গনাথন ঠিক কইছিলেন, কিন্তু ছবি দেখা আমার মনে হইতাছে কোথায় যেন এই মাইয়াটারে আমি দেখছি। কর্নেল জিজ্ঞেস করলেন, কোথায় দেখেছেন বলুন। প্রাইভেট ডিটেকটিভ একটু ভেবে নিয়ে বললেন, হ, মনে পড়েছে। আরে, এ তো আমার এক রিটায়ার্ড কলিগ শম্ভু হাজরার মাইয়ার ক্লাস ফ্রেন্ড ছিল। আমি দেখছি। এরপর হালদার মশাই তার পুলিশ জীবনের এক সহকর্মী শম্ভু হাজরা এবং তার কন্যা সম্পর্কে বেশ কিছুক্ষণ ধরে কথাবার্তা চালিয়ে গেলেন। এক সময় তিনি থামলে কর্নেল বললেন, আপনার সেই বন্ধু থাকেন কোথায়? হালদার মশাই বললেন, দেশপ্রিয় পার্কের কাছে। আপনি কইলে তারে এখনই ফোন করতে পারি। কর্নেল বললেন, তাকে ফোন করে তার মেয়ের খবর জেনে নিন। তারপর তাকে বলুন তার মেয়ে এখন কোথায় আছে, কি করে, ইত্যাদি। তবে সাবধান হালদার মশাই, কথাগুলো নিছক কথার কথা হিসাবেই যেন বলবেন। হালদার মশাই তার বুক পকেট থেকে ছোট্ট নোটবই বের করে তার বন্ধুর ফোন নাম্বার খুঁজলেন। এরপর টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করতে থাকলেন। কয়েকবার ডায়াল করার পর সাড়া এলে তিনি বললেন, হ্যালো, হালদার কইতাছি, শম্ভু নাকি? আরে আরে, কইও না, তোমার বাড়ি যে একদিন জামু তার সময় পাই না। ঠিক কইছো, প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খোলার কথা তোমারে একদিন কইছিলাম। তা আছো কেমন? আর তোমার কন্যাটির বা কেমন আছে? কি করতেছে? হ্যাঁ, কও কি, সে মডেলিং করতেছে? আমি জানতাম তোমার মাইয়া নিপা দেখতে যেমন সুন্দর, বুদ্ধিতেও তেমনি পাকা। নিপা কি এখন বাড়িতে আছে? অনেকদিন তারে দেখি নাই। আচ্ছা, ঠিক আছে, যখন বাড়ি ফিরবে তখন তারে কইও তোমার হালদার কাকা ফোন করতে কইছে। এ কথাও কইয়া দিও আমার এক ভাগ্নি মডেলিং করতে চায়, কিন্তু সুযোগ পাইতেছে না। হালদার মশাই হাসতে হাসতে বললেন, ঠিক কইছো, দরকার আছে বললাই তোমারে ফোন করলাম। কথাটা তাহলে যেন কইও। হালদার মশাই রিসিভার রেখে বললেন, কি কাণ্ড কর্নেল স্যার, আপনি ঠিকই কন, অনেক সময় আমরা জানি না যে আমরা কি জানি। আমি বললুম, বনশ্রীর ছবি না দেখলে তো আপনি যা জানতেন তার চাপা থেকে যেত। গোয়েন্দা প্রবর খি খি করে হেসে একটি নস্যি নিলেন। তারপর বললেন, বাবু, ছবিটা দেখাই কত কথা যে আমার মনে পড়লো তার একটা কারণ হয়তো আছে। এই ছবির মুখ খুব চেনা মনে হয়, কেন তা হয় জানি না। কর্নেল বললেন,
বিজ্ঞাপনে প্রতিদিনই আমরা অনেক সুন্দরী মেয়েকে দেখি, এভাবেই মুখগুলো আমাদের স্মৃতিতে চাপা থেকে যায়। জয়ন্ত খবরের কাগজে কাজ করে, কিন্তু জয়ন্ত নিজে কাগজ পড়ে কিনা সন্দেহ। তাছাড়া সে আমাদের মতো পায়ে হেঁটে চলাফেরা করে না, তাই পথে ঘাটে বিজ্ঞাপনের হোর্ডিং এর দিকে তার চোখ পড়ে না। সে তো গাড়ির স্টিয়ারিং ধরে সামনের দিকে তাকিয়ে থাকে। ততক্ষণে 3টে বেজে গেছে। ষষ্ঠী ভিতরের দরজার পর্দা তুলে বলল, বাবুমশাই, কফি খাওয়ার টাইম হয়েছে, আমি জল চাপিয়ে দিয়েছি। কর্নেল বললেন, বাহ ষষ্ঠীচরণ, বোঝা যাচ্ছে ক্লান্ত হালদার মশাইকে দেখেই তার জন্য স্পেশাল কফি করতে তোর হাত নিসপিস করছে। ততক্ষণে ষষ্ঠীর মুখ পর্দার আড়ালে চলে গেছে। আমি বললুম, হালদার মশাইয়ের বন্ধুর মেয়ে নিপার সঙ্গে যখন তিনি বনশ্রীকেও দেখেছেন, তখন আশা করি নিপার কাছ থেকে বনশ্রীর অনেক খবর পাওয়া যেতে পারে। কর্নেল, আপনি কিন্তু হালদার মশাইয়ের এই কৃতিত্বের কোনো প্রশংসা করলেন না। কর্নেল কিন্তু গম্ভীর মুখে বললেন, জয়ন্ত, হালদার মশাই কিন্তু সত্যিই একটা বড় খবর দিয়েছেন। এবার প্রশ্ন হলো, যতক্ষণ না তিনি নিপার মুখোমুখি হচ্ছেন, ততক্ষণ আমরা বলতে পারছি না কেঁচো খুঁড়তে কেঁচোই বেরোবে নাকি সত্যি কোনো সাপ বেরোবে। হালদার মশাইও সিরিয়াস ভঙ্গিতে বললেন, তা ঠিক কইছেন কর্নেল স্যার, আজকালকার মাইয়ারা খুব স্মার্ট, তাছাড়া নিজেদের পেশার ব্যাপারে সবসময় মুখ খুলতে চায় না। দেখলুম কর্নেল হালদার মশাইয়ের হাত থেকে ছবিগুলো নিয়ে এবার তার টেবিলের ড্রয়ারে রাখলেন, তারপর তেমনি গম্ভীর মুখে হেলান দিয়ে চোখ বুঝলেন। আমি হালদার মশাইকে একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছি, এমন সময় আমার ডোরবেল বেজে উঠল। কর্নেল ওই অবস্থায় থেকেই বললেন, এত শিগগির তো মিস্টার ব্যানার্জির আসার কথা নয়। ষষ্ঠী এখন কফি করছে, এই সময়ে সে ওপাশের করিডোর দিয়ে দরজা খুলতে যাবে না, কারণ তাহলে নাকি তার কফির টেস্ট বদলে যাবে। অতএব জয়ন্ত, তুমি গিয়ে দেখো মিস্টার ব্যানার্জি এলেন মনে হচ্ছে। আমি উঠে গিয়ে ছোট্ট ওয়েটিং রুম পেরিয়ে আগে লুকিং গ্লাসে ফুটো দিয়ে দেখে নিলুম কে এসেছে, কিন্তু অবাক হয়ে দেখলুম ব্যানার্জি নন, এসেছেন সকালে দেখা সেই চিত্র পরিচালক রঞ্জন বাবু। দরজা খুলে হাসি মুখে বললুম, আরে আপনি আসুন আসুন, কর্নেল আছেন। তাকে ভিতরে নিয়ে এলে কর্নেল সোজা হয়ে বসে বললেন, আসুন রঞ্জন বাবু, কিছুক্ষণ আগে আমি ভাবছিলাম আপনার সঙ্গে একবার যোগাযোগ করব, তা মেঘনা চাইতেই জল। আলাপ করি দি, হালদার মশাই, ইনি হতভাগ্য প্রতিম বাবুর নতুন ছবির ডাইরেক্টর রঞ্জন মিত্র, আর রঞ্জন বাবু ইনি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার কে কে হালদার। আমরা একে হালদার মশাই বলে ডাকি। ইনি এক সময় ছিলেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর, রিটায়ার করার পর প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলেছেন। বলে তিনি হাঁক দিলেন, ষষ্ঠী, আর এক পেয়ালা কফি চাই, একজন গেস্ট এসেছেন। রঞ্জন বাবু সোফায় বসে বললেন, হঠাৎ আমাকে আপনার কাছে আসতে হলো? আমি জয়শ্রী সিনে স্টুডিওর ম্যানেজার গোপাল বাবুর কাছ থেকে আপনার ঠিকানা পেয়েছি। কর্নেল বললেন, আগে কফি আসুক, আমার মতে কফি ঝিমিয়ে পড়া নার্ভকে চাঙ্গা করে, তাই আগে কফি তারপর কথা। লক্ষ্য করলুম হালদার মশাই গুলি গুলি চোখে ফিল্ম ডাইরেক্টরকে পর্যবেক্ষণ করছে। আমার চোখে আরো একটা ব্যাপার ধরা পড়ল। আজ সকালে উজ্জ্বল চেহারার স্মার্ট যে ভদ্রলোককে দেখেছিল, তার সঙ্গে আগন্তুক এই ভদ্রলোক অর্থাৎ রঞ্জন মিত্রের চেহারার কিছুটা পার্থক্য আছে। তাকে কেমন যেন নিষ্প্রাণ দেখাচ্ছিল। একটু পরে ষষ্ঠীচরণ ট্রেতে 4 পেয়ালা কফি আর 1 প্লেট চানাচুর রেখে গেল। হালদার মশাই একটু ঝুঁকে তার স্পেশাল কফির পেয়ালাটি শনাক্ত করলেন এবং সেটা তুলে নিয়ে ফুঁ দিয়ে চুমুক দিতে থাকলেন। কফি খেতে খেতে ঘড়ি দেখে নিয়ে রঞ্জন বাবু বললেন, আমার কথাটা কিন্তু খুব গোপনীয় কর্নেল সাহেব। কর্নেল বললেন, যত গোপনীয়ই হোক,
আমার এই দুজন সহযোগীর কাছে আমার কিছু লুকোবার থাকে না, কারণ এদের সাহায্য নিয়েই আমাকে চলতে হয়। রঞ্জনবাবু আরো কয়েকবার কফিতে চুমুক দেওয়ার পর আসতে বললেন, ব্রতিনদার স্ত্রী অর্থাৎ রমা বৌদি আপনারা চলে যাওয়ার পর আমাকে ডেকে কিছু কথা বলেছেন। তার মধ্যে একটা কথা শুনে আমার মনে সন্দেহ জেগেছে। ব্রতিনদার বন্ধু বিজয়েন্দ্র ব্যানার্জি সত্যি কি ফিল্ম করার জন্য ব্রতিনদাকে টাকা দিয়েছিলেন? আপনি বলবেন কেন এ ব্যাপারে আমি সন্দেহ করছি। ব্রতিনদার সঙ্গে বিজয়েন্দ্র বাবুর টাকা করে নিয়ে কথা হয়েছিল তা আমি জানি। আমার সামনে বসেই গত সপ্তাহে বিজয়েন্দ্র বাবু আমাদের নতুন ছবির ডিটেলস বাজেটের একটা কপি নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন দুটো কিস্তিতে বাজেটের অর্ধেক টাকা দিতে তিনি রাজি। তবে এই ব্যাপারে আইন অনুযায়ী স্ট্যাম্প পেপারে একটা এগ্রিমেন্ট করাতে হবে। আমরা দুজনেই তাতে সই করব। কর্নেল জিজ্ঞেস করলেন, রমাদেবী কি বললেন তাই বলুন। রঞ্জনবাবু বললেন, গৌরীমাতা প্রোডাকশনের যতগুলো ছবি হয়েছে রমা বৌদি এই ব্যাপারে ব্রতিনবাবুকে পরামর্শ দিয়েছেন। ভদ্রমহিলা বুদ্ধিমতী। তো আজ সকালে তিনি আমাকে বলছিলেন ফিল্মের জন্য যে টাকা করি, বিশেষ করে নগদ টাকা যতটা হাতে আসে ব্রতিনদা তার স্ত্রীর কাছেই গচ্ছিত রাখতেন। পুলিশ তাদের লয়ার প্রশান্ত বাবুকে নাকি বলেছে বিজয়েন্দ্র ব্যানার্জি নগদ 11 লক্ষ টাকা ব্রতিনদাকে দিয়েছিলেন। রমা বৌদি আমাকে জোর গলায় বলেছেন অতগুলো টাকা কেউ তার স্বামীকে দিলে তিনি অবশ্যই রমা বৌদিকে রাখতে দিতেন। কথাটা শোনার পর আমি জয়শ্রী সিনের স্টুডিওতে গোপাল বাবুর কাছে গিয়েছিলাম। তার কাছেও শুনলাম একই কথা। মিস্টার ব্যানার্জি নাকি সেই টাকা উদ্ধার করে দেওয়ার জন্য আপনার কাছে এসেছিলেন। গোপাল বাবু আমার কথা শুনে বললেন, তাকে বিজয়েন্দ্র ব্যানার্জি বলেছেন ব্রতিনদাকে নাকি 11 লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। আর ব্রতিন বাবু নাকি শনিবার রাত্রে তাকে ফোন করে ডেকে বলেছিলেন টাকাগুলো তিনি ড্রয়ারে রেখেছিলেন এবং তখন বনশ্রী নাকি সেখানে উপস্থিত ছিল। কোন এক সুযোগে বনশ্রী নাকি টাকাগুলো চুরি করে নিয়ে চলে যায়। কর্নেল সাহেব, আমি জোর দিয়ে বলছি মিস্টার ব্যানার্জির কথা মিথ্যা। কারণ শনিবার রাত্রে তিনি ব্রতিনদার কাছে গিয়েছিলেন বটে, কিন্তু রমা বৌদির মতে ওই ধরনের কোনো কথা দুজনের মধ্যে হয়নি। আর আমার মতে ব্রতিনদার একটা চিঠি লিখে রেখে নিখোঁজ হওয়ার ব্যাপারটাই গোলমেলে। এখানেই ব্রতিনদার হত্যাকাণ্ডের রহস্যের মূল সূত্র লুকিয়ে আছে। কেন ব্রতিনদা হঠাৎ সকালবেলায় গঙ্গার ধারে গিয়েছিলেন? কর্নেল বললেন, ব্রতিন বাবুর চিঠিটা তো রমাদেবী তার স্বামীর হাতে লেখা বলেই। তার কথার উপর রঞ্জনবাবু বললেন, চিঠিটা হঠাৎ দেখে রমা বৌদি ভেঙে পড়েছিলেন। তার সেই মানসিক অবস্থার কথা চিন্তা করুন। তা না হলে চিঠিটা বিজয়েন্দ্র বাবু চাইপা মাত্র তাকে দেবেন কেন? কিন্তু লালবাজারে ডিটেকটিভ সাব ইন্সপেক্টর নরেশ বাবুকেও রমাদেবী বলেছিলেন এটা তার স্বামীর হাতের লেখা। রঞ্জনবাবু বাঁকা হেসে বললেন, আমার ধারণা বিজয়েন্দ্র ব্যানার্জি বৌদির মাথায় কথাটা ঢুকিয়ে দিয়েছিলেন। কারণ আজ আপনারা চলে যাবার পর বৌদি আমাকে বলেছেন এরকম বড় বড় আঁকা বাঁকা অক্ষরে লেখা চিঠির সম্পর্কে এখন তার মনে সন্দেহ জেগেছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। শেষ অংশ থাকবে আগামী শনিবার। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।